চলুন এক এক করে দেখি আমাদের রাজ্যের জুট, চা, ম্যানুফ্যাকচারিং এই শিল্পগুলোর কি অবস্থা। দেখুন তাহলে জুট শিল্প এই মুহূর্তে করুণ পরিণতি হয়েছে তাদের। দেশভাগ ছিল বাংলার শিল্পের জন্য প্রথম মারণ কামড় ছিল এই দেশভাগ। মিলগুলো রয়ে গেল পশ্চিমবঙ্গে, কিন্তু কাঁচা পাটের জমি চলে গেল পূর্ব পাকিস্তান কিংবা আজকের বাংলাদেশে। কাঁচামালের সংকটে যখন জুট মিলগুলো ধুঁকছে তখন দিল্লির সরকার কি করলো জানেন? তারা সিনথেটিক বা প্লাস্টিক লবিকে প্রাধান্য দিতে শুরু করলো। আমাদের পরিবেশ বান্ধব সোনালী আঁশকে বাঁচাতে পর্যাপ্ত ভর্তুকি দেওয়া হলো না, ফলে একের পর এক বন্ধ হতে থাকলো গঙ্গার দুধারের জুট কারখানাগুলো। শুধু তাই নয়, সিমেন্ট থেকে শুরু করে চিনি সর্বত্র আগে যেগুলো জুটের বস্তায় পাওয়া যেত কিংবা জুটের প্যাকেজিংয়ে আসতো, সেখানে পলিয়েস্টার প্লাস্টিকগুলোকেই আপন করে নেওয়া হলো। একেবারে কেন্দ্রের ভ্রান্ত নীতিতে মুখ থুবড়ে পড়ে গেল আমাদের জুট শিল্প। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুটের জন্য বিখ্যাত। সেই জুটে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যারা এই মুহূর্তে সিপিএম, বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, একবার গিয়ে জিজ্ঞেস করুন তো জুট শিল্প রিভাইভ করার জন্য তারা কি করেছেন। এমনকি এই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ কিংবা বর্তমান সাংসদ, তাদেরকে গিয়েও জিজ্ঞেস করুন ন্যাশনাল জুট পলিসির কতটা লাগু হয়েছে। চটমিল কিংবা চটকলগুলোকে বাঁচানোর জন্য কেন্দ্র রাজ্য দুই সরকার ঠিক কতটা এগিয়ে এসছে বলুন তো। সত্যি কথা বলবো, লবডঙ্কা হয়েছে, কিচ্ছু হয়নি। এবার একটু উত্তরবঙ্গে যাই চলুন। চা শিল্প, প্রতিদিন সকালে আপনার ঘুমটাই ভাঙে না ভালো এক কাপ চা না হলে। সিটিসি হোক কিংবা পাতা চা আসে তো সেই দার্জিলিং থেকে। আসামের পর এই বাংলা চা শিল্পের অন্যতম ভরকেন্দ্র, কিন্তু সেখানেও দেখুন একের পর এক চা শ্রমিকদের ক্ষোভ, একের পর এক চা মিল কিংবা চায়ের কোম্পানি, চায়ের বাগানগুলো লকআউট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কেন? মধু চা বাগান আলিপুরদুয়ারের আমার খুব মনে আছে, 2019, 2021 সেখানে আমি গিয়েছিলাম ভোটের সময় সংবাদ সংগ্রহ করতে। মধু কিংবা মধু চা বাগান আজ সেই একই পরিস্থিতিতে রয়েছে। দিন আসে দিন যায়, ভোট আসে ভোট যায়, মধু চা বাগানের পরিস্থিতি বদলায় না। কেন? দার্জিলিং এর চা কিংবা দার্জিলিং টি তো জিআই ট্যাগ পর্যন্ত পেয়েছে, তারপরও সমস্যা কোথায় শুনুন তাহলে। দার্জিলিং টি আজ বিশ্ববিখ্যাত জিআই ট্যাগ পেয়েছেই বটে, কিন্তু চা বাগানের শ্রমিকদের জীবন আজও সেই ঔপনিবেশিক অন্ধকারেই ডুবে আছে। নেপালের সস্তা চায়ের অনুপ্রবেশ এবং টি বোর্ডের চূড়ান্ত ব্যর্থতা উত্তরবঙ্গের চা বাগানগুলোকে রুগ্ন করে দিয়েছে। কোনো আধুনিকায়ন নেই, কোনো ব্র্যান্ডিং নেই, শুধু ধুকে ধুকে টিকে থাকা। লেবাররা সঠিক মাইনে পায় না। চা বাগানের ইন্টারনাল পলিটিক্সের জন্য মালিকরা চা বাগান বন্ধ করে দেয়। ভর্তুকি নেই, মিনিমাম চায়ের প্রাইস নেই, চায়ের রেশনিং কিংবা চায়ের অকশনিংয়ের সময় ঠিকঠাক নজরদারি নেই। চা শিল্প বাঁচবে কোথা থেকে? একের পর এক বড় বড় চা ব্র্যান্ড কিংবা চা শিল্পগুলো যেমন ফ্লারিশ করছে, ছোট ছোট চায়ের যারা বিপণনী কিংবা যাদের কাছে ছোট চা বাগান আছে, তারা মাথায় হাত দিয়ে ভাবছে এই চা বাগানটাও বেচে দিলে হয়তো আমি বেঁচে যাব। আর শ্রমিকরা পেটে খিল মেরে পেটে তালা দিয়ে বসে রয়েছে। অন্ধকার নেমে এসেছে একাধিক চা শ্রমিকের জীবনে। এবার আসি মাসুল সমীকরণ। মাসুল সমীকরণটা কি আদতে একটা অদৃশ্য ষড়যন্ত্র ছিল? দেখুন তাহলে 1952 সাল টি কৃষ্ণমাচারী যখন মাসুল সমীকরণ নীতি আনলেন, তখন বাংলার কপালে দুঃখের রেখা শুরু হলো। কয়লা আর লোহা আমাদের, কিন্তু তার সুবিধা নিল মহারাষ্ট্র আর গুজরাট। কেন? কারণ কাঁচামালের দাম সব জায়গায় সমান হয়ে যাওয়ায় শিল্পপতিরা ভাবলেন কাঁচামালের কাছ থেকে লাভ কি, বরং বাজারের কাছে বা মুম্বাই বা দিল্লি, সেখানে গেলেই তো বেশি ফায়দা। এই নীতি চালু ছিল 1993 সাল পর্যন্ত। এই 40 বছর ধরে বাংলার সম্পদ লুণ্ঠন করে পশ্চিম ভারতকে সাজানো হয়েছে, কিন্তু আমরা কি প্রতিবাদ করেছিলাম? কিচ্ছু করিনি। আপনি শিল্পপতি, আপনি চাইবেন যেখানে আমার কাঁচামাল সস্তায় পাওয়া যাবে সেখানে আমি আমার কারখানা দেব, কিন্তু 1952 সাল থেকে 1993 সাল পর্যন্ত ওই যে ফ্রেট ইকুইলাইজেশন পলিসি কিংবা মাসুল সমীকরণ শুল্ক, সেটা বলে দিল যে ভাই তোমার কাঁচামাল বাংলা থেকে আসুক কিংবা সুদূর বঙ্গোপসাগরের মাঝখান থেকে, সেটা যদি মহারাষ্ট্রে যায়, ব্যাঙ্গালোরে যায়, যেথা খুশি যায়, একই দামে দিতে হবে। মানে বাংলা যদি মহারাষ্ট্রে শুল্ক কাঁচামাল পাঠায়, লোহা কিংবা চাল পাঠায়, সেগুলোর জন্য 1 পয়সা এক্সট্রা শুল্ক দিতে হবে না। শিল্পপতিরা কি বললো? কাঁচামাল যদি আমার বাংলা থেকে একই দামে পাই এবং মহারাষ্ট্র বসেও আমি একই দামে পাই, তাহলে কি করতে আমি বাংলায় যাব?
থাক বাংলা বাংলার মতো পড়ে আমি বাজারের কাছে থাকবো, আমি বম্বেতে থাকবো। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বলে একটা জিনিস ছিল, ধুকতে ধুকতে মরে গেল, কারণ বম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে প্রাধান্য দেওয়া হলো। এরপরও যখন একাধিক নেতা নেত্রীরা এসে বলে বাংলা পিছিয়ে আছে, বাংলা পিছিয়ে আছে, আরে আলবাত পিছিয়ে আছে, আপনারা দায়ী। 1993 সাল পর্যন্ত বাংলার মাজা ভেঙে দিলেন ফ্রেট ইকুইলাইজেশন পলিসির নামে, আর আজ নাকি কান্না কাঁদতে এসছেন। বাংলার সম্পদ লুট করে রাজা করলেন বম্বে, গুজরাট, দিল্লিকে। শিল্পপতিরা এলোই না। আর তার সঙ্গে বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকারের রোজানা লকআউট, ঘেরাও, মালিক পেটাও, একের পর এক মিলে তালা। বিপ্লব হচ্ছে, বিপ্লব হচ্ছে। বিপ্লব হয়তো দীর্ঘজীবী হলো, গরিব মানুষের পেটটা সেই খালি রইল। আর শুধু মাসুলের সমস্যা ছিল না, আরেকটা সমস্যাও ছিল, তার নাম লাইসেন্স রাজ। এই লাইসেন্স রাজ কি জানেন? সেটা আরো সাংঘাতিক। বাংলায় কোনো কারখানা করতে গেলে কেন্দ্রের ছাড়পত্র পেতে বছরের পর বছর কেটে যেত। হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রকল্পের কথাই শুরু। এই একটি প্রজেক্টের ছাড়পত্র পেতে জ্যোতিবাবুকে কতবার যে দিল্লি দৌড়তে হয়েছে তার হিসেব নেই। রাজনৈতিক ইগো আর কেন্দ্র রাজ্য সমীকরণ বলি দিল আমার আপনার ভবিষ্যৎ। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতা এলো, অপারেশন বর্গা সফল হলো, কৃষিতে বাংলা অভূতপূর্ব উন্নতি করলো। কিন্তু শিল্পের কি হলো? 1980 থেকে 1990 এই দশকে যখন সারা ভারত লিবারালাইজেশনের পথে পা বাড়াচ্ছে, তখন আমরা কি শুধুই লাল ঝান্ডা হাতে দাঁড়িয়ে রইলাম? আলবত দাঁড়িয়ে রইলাম। কোনো লিবারালাইজেশন এলো না। কম্পিউটারকে বন্ধ করে দেওয়া হলো, ইংরেজি শিক্ষা বন্ধ করে দেওয়া হলো, একটা গোটা প্রজন্মকে ধুঁকতে দেওয়া হলো। আমি জানি অনেকে আমার কথাগুলো ভালোভাবে দেখবেন না, বাট দ্য ট্রুথ ইজ দ্য ট্রুথ। When the entire nation went towards liberalization, we just stood there talking of revolution that never came. Trust me, that never came. So I'm sorry if I have offended you today. I'm really sorry. But this is the truth. This is the sad truth of Bengal.